বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমরা আজকে নতুন একটা অধ্যায়ের আলোচনা শুরু করব। অবস্থার উপরিপাতন এবং অবস্থার উপরিপাতন নীতি এবং তরঙ্গ ফাংশনের ফুরিয়ার রূপান্তর। অবস্থার উপরিপাতন নীতি এবং তরঙ্গ ফাংশনের ফুরিয়ার রূপান্তর। ফুরিয়ার রূপান্তর আসলে এটির সাহায্যে আমরা এই ফুরিয়ার রূপান্তরের মাধ্যমে আমরা স্থানাঙ্ক নির্দেশনা থেকে ভরবেগ নির্দেশনায় যাব অথবা ভরবেগ নির্দেশনা থেকে স্থানাঙ্ক নির্দেশনায় আসব, যেগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছিলাম, এক্স ওয়াই জেড ইত্যাদি দিয়ে প্রকাশ করছিলাম। সেই সমীকরণগুলোকে এখন ভরবেগের মাধ্যমে পি এক্স পি ওয়াই পি জেড, অর্থাৎ আগে আমাদের চলক ছিল অবস্থান আর এখন চলক হবে ভরবেগ। এদের মধ্যে যাতায়াত আমরা করতে পারি ফুরিয়ার রূপান্তরের মাধ্যমে। আমরা জানি যে মুক্ত কণা শ্রোডিঙ্গার সমীকরণটা এরকম আমরা দেখে এসেছি, মাইনাস এইচ স্কয়ার স্কয়ার বাই 2m del 2 del x2 psi equal to i h স্কয়ার del del t of psi। এটি যেহেতু মুক্ত কণা বলছি, ভি পদটি নেই এখানে। এই সমীকরণের সমাধান আমরা জানি এরকম। 1 নম্বর সমীকরণের সমাধানটা আমরা এরকম পেয়ে আসছি। এখানে আমরা ধরে নিচ্ছি যে কণার মোট শক্তি হলো ই। এখন এই যে সমীকরণটি 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণটা একটা পর্যাবৃত্ত ফাংশন নির্দেশ করে। কার উপরে নির্ভরশীল? এক্স এর উপরে নির্ভরশীল এবং কখনো বা টি এর উপরে নির্ভরশীল। যেহেতু ভি শূন্য, সেজন্য আমরা বলছি মুক্ত কণা। 2 নম্বর সমীকরণটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পরপর 2 বার ব্যবকলন করি, তাহলে প্রথমবার ব্যবকলন করলে আমরা এরকম একটি সমীকরণ পাই। দ্বিতীয়বার ব্যবকলন করা হলে সমীকরণটির চেহারা আসে এরকম। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এইটুকু, যেহেতু আমাদের সাই প্রাথমিক তরঙ্গ ফাংশন, ফলে আমরা এটার পরিবর্তে এটা লিখতেই পারি। তাহলে আমরা বাম পক্ষের del 2 del x2 of psi এটির মান আমরা পেয়ে গেলাম একটা কিছু। আমরা এবার ডান পক্ষের del del t of psi, তাহলে সাইকে আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করব। 2 নম্বর সমীকরণকে, অর্থাৎ সমাধান যেটি ধরা হয়েছে, সমাধানটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমরা পাবো হচ্ছে del del t of psi equal to minus i omega। এখানেও আমরা দেখছি যে এইটুকু আমাদের পূর্বতন সাই, সো আমরা এটাকে এরকম লিখতেই পারি। এই মানগুলো যদি আমরা বসাই, 3 এবং 4 এর মান যদি 1 নম্বর সমীকরণে শ্রোডিঙ্গার সমীকরণে আমরা বসাই, তাহলে এটি বাম পক্ষে মান বসিয়ে এরকম অবস্থা পাচ্ছি আমরা, ডান পক্ষে মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি। এটা থেকে সিম্পলিফাই করলে, সরলীকরণ করলে এরকম একটি সমীকরণ আমরা পাচ্ছি। এটিকে আমরা i স্কয়ার ইকুয়াল টু -1, সেই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। এটি আবার এই পাশে আসলে সমান সমানের এই পাশে আসলে মাইনাস হলো। তাহলে আমরা এটিকে সাজিয়ে এরকম লিখতে পারছি। কারণ এই সমীকরণে বাম পক্ষে আমরা দেখছি যে দুটো ফাংশনের গুণফল হচ্ছে 0। দুটো ফাংশনের গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটা ফাংশন বা যে কোনো একটি পদ 0 হতে হবে। এখন সাই যেহেতু 0 হতে পারে না, কারণ সাই 0 হলে আমার সিস্টেম এক্সিস্ট করে না। সাই যদি 0 হয়, তাহলে যে সিস্টেম নিয়ে আমি আলোচনা করছি, সেই সিস্টেমটাই আসলে বাস্তব হয় না, বাস্তবে এটি বিদ্যমান থাকে না। সুতরাং সাই আমরা 0 ধরতে পারবো না, আমাদের তখন ধরতে হবে এইটা ইকুয়াল টু। এই পদকে যদি আমরা 0 ধরি, তাহলে আমরা পাচ্ছি যে এইটা ইকুয়াল টু এইটা। এখানে আমাদের কি রয়েছে যদি আমরা খেয়াল করি, যে
এইখানে এইচ কাট ওমেগা, এই এইচ কাট ওমেগা হলো, এটাকে আমরা লিখতেই পারি এরকম h/2 পাই ইন্টু ওমেগা হচ্ছে আমাদের 2 পাই নিউ। তাহলে 2 পাই ক্যান্সেল হলে এইচ নিউ, তার মানে আমাদের প্ল্যাঙ্কের ইকুয়াল টু এইচ নিউ, প্ল্যাঙ্কের তত্ত্ব এসে দাঁড়াচ্ছি আমরা। এটিকে আমরা বলি আইনস্টাইনের সূত্র। আর এপাশে আবার রয়েছে, আবার আমরা জানি যে পি ইকুয়াল টু এইচ কাটকে তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার, আর পি স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে কি জিনিস আমাদের জানা মতে পি স্কোয়ার বাই টুয়াইস এম এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টুয়াইস এম। এইটি আমরা আমাদের মানে পরিচিত গতিশক্তির সূত্র। তাহলে ই এর পরিবর্তে আমরা এটা লিখতে পারছি। তাহলে আসলে এই সমীকরণটির উভয় পাশেই আমার শক্তি রয়েছে, কিন্তু ভিন্ন চেহারায় রয়েছে। এটি ভরবেগের মাধ্যমে আর এটি কম্পাঙ্কের মাধ্যমে, দুপাশে আসলে শক্তি নির্দেশ করছে। এই সমীকরণটা ইকুয়াল টু এইচ কাট ওমেগা আইনস্টাইনের সমীকরণ এবং ডি ব্রগলির সমীকরণ পি ইকুয়াল টু এইচ কাট কে এর সমন্বয়। এটি ছিল আমাদের শ্রোডিঙ্গারের প্রথম সমীকরণ। এখন এই যে সমাধানটি আমরা পেলাম 1 নম্বর সমীকরণে, অর্থাৎ এই সমীকরণের সাধারণ সমাধান হলো এই যে 2 নম্বর সমীকরণ আমরা পেয়েছি। 2 নম্বর সমীকরণ যেটা পেয়েছি আমরা, এই 2 নম্বর সমীকরণের লিনিয়ার কম্বিনেশন, রৈখিক সমাবেশ। রৈখিক সমাবেশ বলতে আমরা বুঝি যে এরকম অনেকগুলো ψ1 ψ2 ψ3 ψ4 ইত্যাদি পাবো। এদের প্রত্যেকটিকে একটা একটা ধ্রুবক দিয়ে গুণ করে এবার তাদের আমরা সমষ্টি করব, তাহলে আমরা যা পাবো সেটাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সমাবেশ। এই সমীকরণটি কে এর শুধুমাত্র একটি মানের জন্য সমাধান নির্দেশ করে। এই সমীকরণটি কে এর একটি মাত্র মানের জন্য এই সমীকরণের সমাধান নির্দেশ করে। আমরা যদি জেনারেল সলিউশন বের করতে চাই, তাহলে এরকম অসংখ্য সমাধান বিবেচনা করে, এরকম অনেকগুলো সমাধান ধরে সেগুলো লিনিয়ার কম্বিনেশন আমাদের বের করতে হবে। কারণ এই লিনিয়ার কম্বিনেশন করতে যে আমরা যেটি করতে পারি সেটি হলো যে 2 নম্বর সমীকরণের সূচকীয় পদগুলোকে ফুরিয়ার সমাকলন দিয়ে নির্দেশ করা। কেন আসলে ফুরিয়ার, এই যে লিনিয়ার কম্বিনেশনের ধারণা আনতে যে আমরা ফুরিয়ার সমাকলনের ধারণাটা নিয়ে আসছি। আমরা মাত্রই বললাম যে 2 নম্বর সমীকরণটি, অর্থাৎ এই যে এই সমীকরণটি কে এর যে কোনো মানের জন্য শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান নির্দেশ করে। সেই জন্য আমরা জাস্ট এটাকে পরিষ্কার করে লিখে দিচ্ছি যে এইটি কে এর উপরে নির্ভরশীল। কে এর নির্দিষ্ট মানের জন্য এটি এই সমীকরণের সমাধান নির্দেশ করে। ফলে আমরা এটিকে আর এইরকম না লিখে আমরা সমীকরণের মধ্যে প্রকাশ করে দিচ্ছি যে এটি কে এর উপরে নির্ভরশীল একটি সমীকরণ। এই সমীকরণটা ভরবেগের একটা নির্দিষ্ট মান এইচ কাট কে এর জন্য প্রযোজ্য, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে কে এর মান একটি নির্দিষ্ট। আরেকটি সমীকরণ লিখলে সেই সমীকরণে কে এর মান অন্য আরেকটি কিছু হবে। যদি কে এর মান একই থাকে তাহলে সে অন্য কোনো সমীকরণও ঘুরে ফিরে এই চেহারা নেবে। এখন এখান থেকে আমরা সাধারণ সমাধানটা বের করতে চাই। সাধারণ সমাধান আমরা বলেই এসেছি এখানে যে রৈখিক সমাবেশ হবে। এই রৈখিক সমাবেশটাকে আমরা যোগ না করে আমরা সমাকলন দিয়ে প্রকাশ করছি।
আমরা জানি যে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে সমাকলনও ব্যবহার করা যায়, আবার সামেশন চিহ্ন ব্যবহার করা যায়। এটি একটি সমতলীয় তরঙ্গ নির্দেশ করে। এই তরঙ্গটা বিস্তার কে এর উপরে, এই যে কে রয়েছে এখানে, অর্থাৎ আমরা বলেই দিচ্ছি যে এই পুরো যে তরঙ্গটা এইটুকু তার বিস্তার, এই বিস্তার অংশটা কে এর উপরে নির্ভরশীল। এখন এই সমীকরণ আমাদের বলে দিচ্ছে যদি এ কে আমাদের জানা থাকে, এই টার্মটা যদি আমাদের জানা থাকে, এই টার্ম জানা থাকলে আমরা এইটা বের করতে পারবো। আবার উল্টো করে আমরা এক্ষুনি দেখব যে যদি আমাদের এই বাম পক্ষের এটি জানা থাকে, তাহলে ডান পক্ষ থেকে আমরা এ কে নির্ণয় করতে পারবো। সচরাচর আমরা জানি যে ডান পাশের রাশিগুলো জানা হলে আমি বাম পাশের রাশিটা পেতে পারি। এখন সেখান থেকে ফুরিয়ার রূপান্তরের মাধ্যমে মজার বিষয় হলো এই রূপান্তরটি আমাকে, আমি যদি বাম পাশের রাশিটি জানি তাহলে ডান পাশের এই রাশিটি বের করার সুযোগ আমাকে দেয় ফুরিয়ার রূপান্তর। সেই জন্যই বলা হচ্ছে যে এ কে জানা থাকলে যেমন টি তে যে কোনো অবস্থানে এক্স এবং সাই এর মান জানা যাবে, আবার সাই জানা থাকলে ফুরিয়ার সমাকলন উপপাদ্যের সাহায্যে এ কে নির্ণয় করা যাবে। ফুরিয়ার রূপান্তর জোড়া, অর্থাৎ আমরা যদি এভাবে বিবেচনা করি যে আমার এ কে জানা আছে, আমি সাই বের করতে চাই, তাহলে এদের মধ্যে সম্পর্কটি এরকম। আবার যদি উল্টোটা হয় যে আমার সাই জানা রয়েছে, এইটি জানা রয়েছে, এইটি নির্ণয় করতে চাই, তাহলে সম্পর্কটি এরকম। অর্থাৎ আমার যেটাই জানা থাকুক আমি বিপরীতটা বের করে নিতে পারি এই সমীকরণের সাহায্যে। এই সমীকরণ দুটো কোয়ান্টাম বলবিজ্ঞানে এবং গণিতে একটি অত্যন্ত প্রয়োজনীয় সমীকরণ। এটি আমাদেরকে টু সেটস অফ কোঅর্ডিনেটস এর মধ্যে দুই সেট স্থানাঙ্কের মধ্যে যাতায়াতের সুযোগ করে দেয়। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি ভরবেগ স্থানাঙ্ক এবং অবস্থান স্থানাঙ্কের মধ্যে যাতায়াত করার সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। এখানে যেমনি ফাই ফাংশনটি মুক্ত কণা নির্দেশ করছে, এখানে এ কে ফাংশনটিও মুক্ত কণা সিস্টেমকে যথাযথভাবে উপস্থাপন করে। এখন এক্স এবং এক্স প্লাস ডিএক্স সীমার মধ্যে কণা প্রাপ্তির সম্ভাবনাকে আমরা এই রাশি দিয়ে প্রকাশ করে থাকি, মডুলাস অফ সাই স্টার ডিএক্স অথবা সাই স্টার সাই ডিএক্স। আমরা ওরকম করেও লিখতে পারি, অথবা সাই স্টার সাই ডিএক্স এটি দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে এক্স এবং এক্স প্লাস ডিএক্স সীমার মধ্যে কণা প্রাপ্তির সম্ভাবনা। এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি। এটি হলো স্থানাঙ্ক নির্দেশনা। ভরবেগ নির্দেশনায় কি হবে, যে ভরবেগ হবে, কণার ভরবেগ হবে এইচ কাট কে থেকে এইচ কাট কে প্লাস ডি কে, এই সীমার মধ্যে কণার ভরবেগ যদি হয়। আমরা এখানে বলছি কণার অবস্থান হবে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে, তাহলে সেটার সম্ভাবনাকে আমরা এটা দিয়ে প্রকাশ করছি। আর পরে এসে বলছি যে ভরবেগ নির্দেশনায় বলছি যে কণার ভরবেগ এইচ কাট কে থেকে এইচ কাট কে প্লাস ডি কে এর মধ্যে হবে। এরকম একটি কণার সম্ভাবনা কতটুকু সেটি আমরা প্রকাশ করতে পারি এই রাশি। এই জন্যই আমরা এ কে এই রাশিটাকে আমরা বলি হচ্ছে, এই ভিতরের এই অংশটাকে আমরা বলি হচ্ছে ভরবেগ তরঙ্গ ফাংশন। আমরা নরমায়িত ফাংশনের সংজ্ঞানুসারে জানি মডুলাস অফ সাই স্কয়ার ডিএক্স ইন্টিগ্রেশন মডুলাস অফ সাই স্কয়ার ডিএক্স ইকুয়াল টু 1। তেমনি এই ভরবেগ তরঙ্গ ফাংশনের ক্ষেত্রেও দেখানো যায় ইন্টিগ্রেশন মডুলাস অফ এ কে স্কয়ার ডিএক্স ইকুয়াল টু 1। অর্থাৎ ভরবেগ তরঙ্গ ফাংশনও এককে নরমায়িত। অবস্থান তরঙ্গ ফাংশন সাই এক্স যেমনি এককে নরমায়িত, তেমনি ভরবেগ তরঙ্গ ফাংশনও এককে নরমায়িত।
এখন আমরা অন্য যে কোনো সময় টি তে বের করতে চাই। এখানে দেখো, এখানে আমরা টি ধরে নিয়েছি 0, ওনার সময়টা 0, অর্থাৎ পরীক্ষার শুরুতে আমার তরঙ্গ ফাংশন এরকম। এখন পরবর্তী যে কোনো সময়ে আমার এই তরঙ্গ ফাংশনটা কেমন হবে সেটি আমরা দেখতে চাই। পরবর্তী সময়ে যখনই আমরা ওই যে এখানে টি বসালাম, তখন কি আসলো যদি আমরা খেয়াল করি, এখানে শুধু কি রয়েছে আমাদের, এইখানে রয়েছে আমাদের ডান পক্ষে রয়েছে এ কে ই টু দি পাওয়ার আই কে এক্স ডি কে, এ কে ই টু দি পাওয়ার আই কে এক্স ডি কে, এখানে হচ্ছে 0। আমরা যখনই এখানে টি বসাবো তখনই আমরা এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি এরকম একটা রাশি গুণ করব। এপাশে যখনই সময়ের নির্ভরতা নিয়ে আসতে চাই আমরা, এখানে সময় 0, অর্থাৎ পরীক্ষার শুরুতে আমার তরঙ্গ ফাংশনের চেহারা এরকম। পরবর্তী যে কোনো এক সময়ে টিতে সেক্ষেত্রে আমার তরঙ্গ ফাংশনের চেহারা কি হবে এটি বের করতে গেলে এখানে যেমনি আমরা টি লিখবো তেমনি এই পদটাকে আমরা ডান পাশে, তখন কি হবে এই পদ এবং এই পদ থেকে আমরা আই কমন নিলে তখন আসবে কে এক্স মাইনাস ওমেগা টি, ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। আমরা দেখি সেটি এসছে কিনা আমাদের। এই দেখো যে আমরা 0 এর জায়গায় টি লিখলাম আর এই পাশে আমরা একটা ই টু দি পাওয়ার আই কে এক্স আমরা গুণ করে দিলাম। এইখান থেকে আমরা লিখতে পারছি, এটাকে একটু সিম্পলিফাই করছি আমরা জিনিসটাকে, এটাকে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এই টি পদটিকে আমরা একে এর সাথে সংযুক্ত করে তাকে এখানে রেখেছি, আর ই টু দি পাওয়ার আই কে এক্স যেটা এইটাকে আমরা এখানে আলাদা করে রাখলাম। এখন এখান থেকে আমরা বিপরীত ফুরিয়ার রূপান্তরে যাব। বিপরীত ফুরিয়ার রূপান্তর, এইটাকে আমরা বলছি ফুরিয়ার রূপান্তর, যে মোমেন্টাম থেকে আমরা কোঅর্ডিনেটে আসছি। মোমেন্টাম স্পেসে যদি তরঙ্গ ফাংশন জানা থাকে আমাদের, তাহলে আমরা কোঅর্ডিনেট স্পেসে তরঙ্গ ফাংশন বের করতে পারি। আর যখন আমরা বিপরীত ফুরিয়ার রূপান্তরে যাব, বিপরীত ফুরিয়ার রূপান্তরটা হবে এরকম যে আমার কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশনটা জানা থাকবে, স্থানাঙ্ক নির্দেশনায় তরঙ্গ ফাংশন জানা থাকবে, সেখান থেকে আমি ভরবেগ নির্দেশনায় তরঙ্গ ফাংশনটা বের করতে চাই। তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এইটা পুরাটাই চলে আসছে এখানে। শুধুমাত্র মনে রাখার জন্য বলছি এটা, এটি কিন্তু এরকম ভাবে ক্যালকুলেশনটা করা হয় না। এইটুকু পদ চলে আসলো এখানে, এই টার্মটা অ্যাজ ইট ইজ থাকলো এখানে, এটা যেমন ছিল এটা ধ্রুব রাশিটা ধ্রুবই থাকলো, এইটি চলে আসলো এর জায়গাতে। আর এই জায়গাতে দেখো ছিল আমাদের ই টু দি পাওয়ার আই কে এক্স, সেটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, ই টু দি পাওয়ার আই কে এক্স সেটি হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। অর্থাৎ সোজা কথা, আরো সোজা করে বললে এই এক্সট্রা পদ যেটা এটাকে এই পাশে নিয়ে গেলে যা হবে হবে, এই ধ্রুবকটা এভাবেই এই পাশে যাবে, ধ্রুবকটা আমাদের সাধারণ গুণের মতো করলে এটি কিন্তু ও পাশে যে উল্টে যেত, উল্টে আর যাবে না। আর এখানে দেখো এখানে রয়েছে ডি কে, এখানে হলো ডিএক্স। ফলে এই দুটো রাশির তুলনা করে আমরা ফুরিয়ার রূপান্তর এবং বিপরীত ফুরিয়ার রূপান্তরের সমীকরণ দুটো মনে রাখতে পারি আমরা। যদিও এভাবে এটা শুধু মনে রাখার জন্য বলা হচ্ছে, গাণিতিক হিসাব কিন্তু এরকম নয়। আচ্ছা, এইখান থেকে এখন আমরা কি করতে পারি যে এই পদটিকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে বাম পক্ষে শুধু থাকলো এ কে, আর ডান পক্ষে যে এই পদটি এরকম আকৃতি। এখন যদি আমরা এই দুটোর তুলনা করি, এই দুটোর যদি তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এ কে বের হয়ে বাম পাশে এসছে আর সাই এক্স টি ডান পাশে যে ঢুকেছে, অর্থাৎ এরা অবস্থান বিনিময় করেছে।
আর এই পদটা এখানে ছিল প্লাস, এখানে যে হয়েছে মাইনাস, এইখানে রয়েছে ডিকে, এইখানে রয়েছে ডিএক্স। তাহলে পার্থক্যগুলো আমরা পরিষ্কার ধরতে পারছি যে ফুরিয়ার রূপান্তর এবং বিপরীত ফুরিয়ার রূপান্তর, এদের মধ্যে চট করে আমরা যাতায়াত কিভাবে করতে পারি মনে রাখার জন্য আমরা এটি একটু মনে রাখি, এভাবে মনে রাখলেও রাখতে পারি। এই সমীকরণ দুটো থেকে এই যে এইটি এবং এইটি, এই দুটো সমীকরণ থেকে বলা যায় যে যদি আমাদের সাই জানা থাকে, কোঅর্ডিনেট সিস্টেমে স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তরঙ্গ ফাংশন আমাদের জানা থাকে, তাহলে ভরবেগ তরঙ্গ ফাংশন আমরা বের করতে পারবো। আবার উল্টো করে মোমেন্টাম স্পেসে তরঙ্গ ফাংশন যদি জানা থাকে, তাহলে কোঅর্ডিনেট স্পেসে তরঙ্গ ফাংশন আমরা বের করে নিতে। এই দুটো সমীকরণ কিন্তু উপরোক্ত সমীকরণ দুটি একই স্টেটের ভিন্ন উপস্থাপন, অর্থাৎ এটাও এই সাইও যে সিস্টেম সম্পর্কে, সিস্টেমের যে অবস্থা সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে, এই একেটাও, এই সমীকরণটিও ওই একই সিস্টেমের একই অবস্থা সম্পর্কে আমাকে একই তথ্য দিবে, শুধুমাত্র তথ্যটার উপস্থাপন কৌশল আলাদা। কিন্তু এই সমীকরণ থেকে আমি ওই সিস্টেম সম্পর্কে যা যা তথ্য পাবো, এই সমীকরণ থেকেও আমি ওই সিস্টেম সম্পর্কে একই তথ্য পাবো। এই দুই নির্দেশনা থেকে সিস্টেম সম্পর্কে একই তথ্যাদি পাওয়া যায়, এদেরকে যথাক্রমে স্থানাঙ্ক নির্দেশনা ও ভরবেগ নির্দেশনা। এখন এই সমীকরণগুলোকে আমরা 3 ডাইমেনশনালি লিখতে চাই। এই সমীকরণগুলোকে ত্রিমাত্রিকে লিখলে আমাদের কি আসবে? এই এক্স এর জায়গায় আসবে আর, ত্রিমাত্রিকে গেলে আমরা জানি আর আসবে, এখানে কে ডট আর আসবে, এখানে কে ডট আর কে আমরা ভাঙলে ভেঙে লিখতে পারি, দেখছি আমরা কি আসে। এই দেখো, ওখানে ছিল একমাত্রিকে ছিল সাই এক্স টি, ত্রিমাত্রিকে আসলো এক্স ওয়াই জেড এবং টি। কে ছিল শুধুমাত্র কে এর উপরে নির্ভরশীল, ত্রিমাত্রিকে গেলে কে এক্স কে ওয়াই কে জেড প্রত্যেকের উপরে নির্ভরশীল হবে। এইটা কে এক্স আমরা যেটা লিখেছিলাম ত্রিমাত্রিকে, সেটি হয়ে যাবে কে ডট আর, কে ডট আর ওমেগা কে টি আমি নিচ্ছিল, আর ডি কে এর পরিবর্তে আমরা লিখছি এটা। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখি তাহলে এরকম লেখা যায়। এটি হলো আমার ফুরিয়ার রূপান্তর। বিপরীত ফুরিয়ার রূপান্তরটা কি হবে? যে ওই নিয়ম অনুসারে দেখো যে এই দুটো যদি আবার আমরা তুলনা করি, এই দুটো, তাহলে কি হবে? এই একেটা বাইরে আসবে, সাই আর টিটা ভিতরে ঢুকবে, এই টার্মের যাই থাক এখানে আই ইমাজিনারি টার্মের চিহ্নটা পরিবর্তন হবে, ইমাজিনারি টার্মের চিহ্নটা পরিবর্তন হবে, আর এখানে ছিল কে এর উপরে সমাকলন, সেটি এখানে আসবে আর এর উপরে সমাকলন। তাহলে ত্রিমাত্রিক ক্ষেত্রে এই দুটো, এটি ফুরিয়ার রূপান্তর এবং এটি বিপরীত ফুরিয়ার রূপান্তর, আমি তাদেরকে এরকম করে প্রকাশ করতে পারি। ভরবেগ তরঙ্গ ফাংশন আমরা যেটাকে বললাম এ কে, এটাকে আমরা বলে এসেছি ভরবেগ তরঙ্গ ফাংশন। এই ভরবেগ তরঙ্গ ফাংশন আমাদেরকে কি তথ্য দেয়, এটা জানা থাকলে আমাদের কি সুবিধা হয়, সেটি হচ্ছে তার ভৌত তাৎপর্য। এ কে হলো ভরবেগ তরঙ্গ ফাংশন, যা নির্দিষ্ট কে বিশিষ্ট সমতুলীয় তরঙ্গের বিস্তার নির্দেশ করে। এই যে আমরা x equal to a sin omega t, এ যেমনি আমাদের তরঙ্গের বিস্তার নির্দেশ করতো, এখানে এ কেটা এরকম একটি তরঙ্গের বিস্তার নির্দেশ করে। আমরা জানি ভরবেগ অপারেটর, এটি আমাদের খুব পরিচিত অপারেটর, p equal to i h car del, p equal to minus i h car del, অথবা আমরা px equal to লিখতাম minus i h car del del x। এটি হলো একমাত্রিক, এটি ত্রিমাত্রিক, আমরা সেটি ত্রিমাত্রিকটাই নিচ্ছি। যে এই মোমেন্টাম অপারেটর দিয়ে, ভরবেগ অপারেটর দিয়ে এই ফাংশনের উপরে যদি আমরা অপারেট করি, তাহলে কি পাচ্ছি আমরা?
এরকম একটি সমীকরণ পাচ্ছি। এটাকে সিম্পলিফাই করলে এরকম পাচ্ছি আমরা i এবং i স্কয়ার ইকুয়াল টু -1, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এরকম পাচ্ছি। এখানে দেখছি আমরা এইটুকু আর এইটুকু হচ্ছে একই জিনিস, তার মানে এই অপারেটরটা এই ফাংশনের উপরে কাজ করে ফাংশনটা থাকলো মাল্টিপ্লাইড বাই h কাট k, ফাংশনটাকে h কাট k দ্বারা গুণ অবস্থায় ফিরিয়ে দিলাম ওকে, তার মানে এটি একটি আইগেন মান সমীকরণ। এই সমীকরণটি একটি আইগেন মান সমীকরণ। এটি হচ্ছে আইগেন অপারেটর, এটি আইগেন ফাংশন, এটি আইগেন মান। আইগেন মান সমীকরণ সম্পর্কে আমরা আগে ধারণা পেয়ে এসেছি। তাহলে এই অপারেটরের আইগেন মান হচ্ছে h কাট k। এই সমীকরণ থেকে বলা যায় এই ফাংশনটি ভরবেগ অপারেটরের একটা আইগেন ফাংশন, যার উপর ভরবেগ অপারেটরের ক্রিয়ার ফলে h কাট k আইগেন মান পাওয়া যাবে। a কে বিস্তার বিশিষ্ট ভরবেগ আইগেন ফাংশন সমূহের উপরিবর্তনের ফলে সাই rt তৈরি হবে। অর্থাৎ ওই যে আমরা ফুরিয়ার রূপান্তরে দেখে এসেছি যে ডান পক্ষের রাশিগুলোর উপরিবর্তন, অনেকগুলো রাশির লিনিয়ার কম্বিনেশনের ফলে আমার বাম পক্ষের রাশিটা তৈরি হবে। সেটাই আমরা বলছি যে সেই যে রাশিগুলোর উপরিবর্তন ঘটবে, যে রাশিগুলোর সমবায়ের ফলে সাই rt তৈরি হবে, সেই রাশিগুলোর বিস্তার হচ্ছে a। তাহলে এটি হচ্ছে আমাদের মোমেন্টাম ওয়েভ ফাংশনের ভৌত তত্ত্ব। এবার আমরা যেতে চাই শ্রোডিঙ্গার সমীকরণের যে সাধারণ রূপ, এই সাই rt আমরা এটা দেখে অভ্যস্ত। এই সাই rt থেকে আমরা a k তে চলে যাব। এইটাকে পাল্টে যদি আমরা সাই rt পরিবর্তে a k লিখতে চাই, কেন a k লিখবো? যেহেতু আমরা বলেছি যে সাই rt এবং a k একই সিস্টেমের একই অবস্থার দুটো ভিন্ন উপস্থাপন। আবার বলেছি সাই rt ওই সিস্টেম সম্পর্কে যে তথ্য আমাকে দেয়, a কেও ওই সিস্টেম সম্পর্কে আমাকে সেই একই তথ্য দেয়। যদি তাই হয় তাহলে আমি সাই rt পরিবর্তে a k লিখতেই পারি আমার সাধারণ ধারণা অনুসারে। এখন লিখলে সমীকরণের চেহারাটা কি এরকম থাকবে? শ্রোডিঙ্গার সমীকরণের চেহারাটা কি এরকম থাকবে, নাকি অন্য কিছু পাল্টে যাবে? আমরা সেইটি একটু দেখতে চাই। এটা আমরা জানি শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ রূপ। এখানে ভি রয়েছে, অর্থাৎ বিভব শূন্য নয়, এরকম একটি সমীকরণ, সাধারণ সমীকরণ যেটি। এখানে আমরা এখন ভরবেগ তরঙ্গ ফাংশন ত্রিমাত্রিক ক্ষেত্রে আমরা এরকম জানি। এখানে এখন দেখো আমরা এটাকে টাইম ডিপেন্ডেন্ট করে নিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র কে ছিল, এখানে কে এবং টি দুটোর উপরে নির্ভরশীল। এখন যখনই আমি টি এর উপরে নির্ভরশীল করতে যাচ্ছি, তখন দেখো এইটার সাথে আমার এই জিনিসটার সাথে এই টার্মটা গুণ অবস্থায় আসছে। এর সাথে এই টার্মটা গুণ করে দিলে আমরা এর টাইম ডিপেন্ডেন্সিটা পেয়ে থাকি। তাহলে এই পদটাকে যদি এই পাশে গুণ করি আমরা, কি হবে? এখানে রয়েছে মাইনাস আই ওমেগা কে টি, আর এখানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে প্লাস আই ওমেগা কে টি। ফলে এই টার্ম এবং এই টার্ম ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এইটা থাকলো, এখান থেকে এইটুকু থাকলো, টি আর থাকলো। তাহলে এইটা হলো এ কে, আর এইটা হলো তার সময় নির্ভর অংশ। এখানে কিন্তু সময় নির্ভরতা নেই, এখানে সময় নির্ভরতা এসছে। সময় নির্ভরতা আনতে হলে আমাকে এই পদ দিয়ে উভয় পক্ষকে গুণ করে নিতে হচ্ছে। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণকে আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি। টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে উভয় পক্ষকে আমরা লিখতেই পারি এরকম এ কে টি ডেল ডেল টি অফ এ কে টি। আর এ পাশেও আমরা, যেহেতু এর মধ্যে টি নেই, ফলে এটিকে ডিফারেন্সিয়েট করা বা না করা সমান কথা। এর মধ্যে সাই এর মধ্যে টি রয়েছে, সেই জন্য আমরা এই যে এখানে লিখেছি। এখন সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা আই এইচ কাট দিয়ে গুণ করি, তাহলে এই যে উভয় পক্ষে আমরা আই এইচ কাট নিয়ে আসলাম।
এখন আমরা যদি তাকাই তাহলে এইটুকু আমাদের পরিচিত একটা রূপ, IH কার ডেল ডেল টি অফ সাই, IH কার ডেল ডেল টি অফ সাই, এইটি আমাদের ই সাই, ই সাই, ই সাই মানে হচ্ছে আমাদের আবার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু সাই প্লাস ভি সাই ইকুয়াল টু ই সাই। তার মানে সাই যদি সব জায়গা থেকে আমরা ক্যান্সেল করে দেই তাহলে ই এর পরিবর্তে আমরা নিশ্চয়ই এই জিনিসটুকু লিখতে পারি, সেটাই আমরা লিখবো এখন। IH কাট বাম পাশটা এরকম থাকলো, ডান পাশে এটুকুর পরিবর্তে, ডান পাশে এইটুকুর পরিবর্তে আমরা বসাচ্ছি এইটা, এই পদটি এখানে অ্যাজ ইট ইজ থাকলো, সাই আর টি আমাদের থাকলো, সরি এইটা বসাচ্ছি পুরাটা। এটাকে আমরা একটু ভেঙে নেই, দুটো আলাদা পদ করে নেব, ডান পাশটাকে দুটো আলাদা পদ করে নেই, এটাকে আমরা বাইরেই রাখছি, একবার এই দুটো মিলে একবার এই দুটো মিলে দুটো আলাদা পদ আমরা করে নিলাম। কি সুবিধা আমাদের, এইখানে আমরা দেখতে পাচ্ছি ডেল স্কোয়ার সাই আর টি, ডেল স্কোয়ার অপারেটর সাই আর টি এর উপর অপারেট করে কি হয় আমরা সেটা একটু দেখে নেই, সেই মানটা এখানে বসাবো। আমরা জানি সাই আর টি ইকুয়াল টু এত, কোথেকে আসলো এটি, এই যে এখান থেকে আসছে, আমরা এ কে টি এর মান এরকম পেয়ে আসলাম এক্ষুনি, একটা দুটো পৃষ্ঠা আগে। তাহলে এখান থেকে যদি আমরা সাই আর টি বের করতে চাই তাহলে কি হবে, কিভাবে করব আমরা, এই সাই আর টিটা এই পাশে আসবে, এইটা চলে যাবে এইখানে, আর এইটুকুর চিহ্নটা পাল্টে যাবে, মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, এইটা কিন্তু ধ্রুব রাশিটা অ্যাজ ইট ইজ এই পাশে চলে আসবে। এটা শুধুই মাত্র মনে রাখার জন্য আমরা বলছি, এটি কিন্তু আসলে ক্যালকুলেশন নয়, তবে ক্যালকুলেশন করলে সমীকরণের চেহারাটা এরকম আকৃতি ধারণ করবে। তাহলে সাই আর টি সমান এটা আমরা লিখতেই পারি, এর উপরে যদি আমরা ডেল টু দিয়ে অপারেট করি, এর উপরে যদি আমরা ডেল টু দিয়ে অপারেট করি তাহলে এই ডেল টু মানে হচ্ছে ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ডেল টু বাই ডেল ওয়াই টু ইত্যাদি। তাহলে যেহেতু অবস্থানের ফাংশন সেই জন্য শুধুমাত্র এটার উপরে কাজ করছে, এটার উপরে অপারেট করা হচ্ছে না, এটিকে ধ্রুব রাশি বিবেচনা করা হচ্ছে। এটিকে ডিফারেন্সিয়েট করলে বা দুইবার ডেল দিয়ে দুইবার অপারেট করলে শেষ পর্যন্ত আমাদের এইটুকুর পরিবর্তে আসে হচ্ছে এইটুকু। এখান থেকে আমরা লিখতে পারি এই মাইনাস কে স্কোয়ারটা বাইরে নিয়ে আসলাম, এইটুকু ভিতরে থাকলো, এইটুকু আমাদের পরিচিত, এইটুকু হচ্ছে আমাদের কি, এই যে সাই আর টি। তাহলে কি হচ্ছে এই সমীকরণের চেহারা শেষ পর্যন্ত এইরকম অবস্থা ধারণ করছে। এইটুকুর পরিবর্তে আমি লিখছি সাই আর টি, এইটুকুর পরিবর্তে আমি লিখছি সাই আর টি ইন্টু কে স্কোয়ার। এই যে মানটি পেলাম এটি কিন্তু আমরা আগের সমীকরণে বসাবো। এটি আমাদের সেই আগের সমীকরণটা লিখেছি, এখন এইখানে ডেল টু সাই আর টি এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস কে স্কোয়ার সাই আর টি, এই যে আমরা বসালাম মাইনাস কে স্কোয়ার সাই আর টি, এই মাইনাসটা আগেই ছিল, এবারে দুই মাইনাস মিলে ক্যান্সেল হয়ে যাবে, যে আমার সমীকরণের চেহারা আসলো এটা। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি, এটাকে বাইরে নিয়ে আসলাম, আর এটা ভিতরে নিয়ে এরকম থাকলো, এখানে এরকম থাকলো। এই অংশটা আমার কি নির্দেশ করছে, এই অংশটা কিন্তু আমরা নির্দেশ করছে এ কে টি, এইটুকু নির্দেশ করছে হলো এ কে টি।
আমরা আগে এইটুকু পেয়ে এসেছি যে এর পরিবর্তে আমরা লিখতে পারি এ কে টি। আবার এখানেও এইটুকুর পরিবর্তে আমাদের এ কে টি ভিআরটি আলাদা। তাহলে আমার সমীকরণের চেহারা কি আসলো শেষ পর্যন্ত? আই এইচ কাট ডেল ডেল টি অফ এ কে টি ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m এ কে টি প্লাস ভি কে এ কে টি। অর্থাৎ এইটি হচ্ছে ভরবেগ নির্দেশনায় শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ চেহারা। ভরবেগ নির্দেশনায় শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে আমাদের। চেহারা কিন্তু মোটামুটি আগের মতোই রয়েছে। এখানে ছিল আমরা জানি ডেল স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু সাই। আমাদের এখানে ছিল হলো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টুয়াইস এম ডেল টু সাই প্লাস ভি সাই। আর এ পাশে হলো আমাদের আই এইচ কাট ডেল ডেল টি অফ সাই আই এইচ কাট ডেল ডেল টি অফ সাই। যদি তুলনা করি তাহলে কিন্তু সিম্পল আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ চেহারার মধ্যে এদের একটা আশ্চর্য রকম মিল রয়েছে। অবস্থান নির্দেশনা, স্থানাঙ্ক নির্দেশনা এবং ভরবেগ নির্দেশনা এই দুই সমীকরণের মধ্যে শ্রোডিঙ্গার সমীকরণের মধ্যে কিন্তু একটি মিল রয়েছে, সুন্দর একটি মিল রয়েছে। এই সমীকরণটি ভরবেগ নির্দেশনা শ্রোডিঙ্গার সমীকরণ নির্দেশ করে। বাক্স নরমায়ন। আমরা নরমায়নের শর্ত জানি। এই বাক্স নরমায়ন এবং পরে আমরা দেখব ডিরাক ডেল্টা নরমায়ন। এই দুটো নরমায়ন কোয়ান্টাম বলবিজ্ঞানে অতি গুরুত্বপূর্ণ দুটো বিষয়। আমরা নরমায়নের শর্ত জানি হচ্ছে এটা, কোনো ফাংশন যদি নরমায়িত হয়, নরমায়িত মানে এককে নরমায়িত, শুধু নরমায়িত বললেও এককে নরমায়িত, এককে নরমায়িত বললে তো এককে নরমায়িত বটেই। নরমায়নের শর্ত আমরা জানি হচ্ছে এরকম বা এরকম। ভরবেগ আইগেন ফাংশনকে আমরা এরকম করে লিখতে পারি। দেখা যায় কখনো কখনো এই আইগেন মান এই সমীকরণে আইগেন মানটা কখনো কখনো বিচ্ছিন্ন পাল্লার হয়, আবার কখনো কখনো কন্টিনিউয়াস হয়, অবিচ্ছিন্ন পাল্লার। অর্থাৎ এই যে কে এর মান, এই কে এর মান কখনো বা কন্টিনিউয়াস হয়, কে যে কোনো মান পেতে পারে, আবার কখনো কখনো দেখা যায় যে না কে নির্দিষ্ট কিছু মান পায়। যখন এই আইগেন মানটা বিচ্ছিন্ন পাল্লার হবে, আইগেন মান যখন বিচ্ছিন্ন পাল্লার হবে অর্থাৎ নির্ধারিত কিছু মান যে কোনো মান পেতে পারবে না, বিচ্ছিন্ন কোয়ান্টাম বলবিজ্ঞানের যেটি ধারণা যে মানগুলো হবে সব বিচ্ছিন্ন। আইগেন মান যদি বিচ্ছিন্ন হয় তখন আমাদের কি করতে হয় যে তরঙ্গ ফাংশনকে আমরা ধরে নিতে হয় যে বিরাট একটা বাক্স, ঘনক আকৃতির বাক্স, বিরাট, কত বড়? যত বড় ইচ্ছা তত বড়, তবে সেটি সসীম, অসীম কিন্তু না। বাক্সটা হতে হবে সসীম ঘন। এখন সসীম হলে এর সাইড গুলো, বাহুগুলোর দৈর্ঘ্য কত হবে? তোমার প্রয়োজন অনুপাতে তুমি এই বাহুর দৈর্ঘ্য কল্পনা করো। তার মধ্যে সেই ঘনকাকৃতি বাক্স যার কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে, স্থানাঙ্ক ব্যবস্থার মূলবিন্দুতে, এরকম একটা বাক্সের মধ্যে তরঙ্গ ফাংশনটা বিবেচনা করা হয়, করে এবার সেটাকে নরমাইজ করা হয়। অর্থাৎ সেই বাক্সের মধ্যে এইটা ইকুয়াল টু 1 ধরা হয়। তাহলে এখানে আমরা ধরছি এরকম এই সমীকরণটি। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, সাই কে স্টার, এটা যদি স্টার নিয়ে আমরা কমপ্লেক্স কনজুগেট নিই তাহলে কি হবে? এ স্টার কে ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর, আর সাই কে তার জন্য আসবে হচ্ছে এ কে এবং ই টু দি পাওয়ার আই কে আর। অর্থাৎ এই সমীকরণে আমরা মানগুলো বসালাম। পরে আমরা এই পাশটাকে 1 লিখবো, ধারাবাহিক সময়ের ধারাবাহিকতা আমরা এটাকে 1 লিখবো। তাহলে বাম পাশটা অ্যাজ ইট ইজ থাকলো, ডান পাশে এইটাকে আমরা বলতেই পারি এরকম। এই যে বাক্সটা কল্পনা করেছি আমরা, বাক্সটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, এর বাক্সের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে,
বাক্সর কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে, ধরা যাক এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। মূল বিন্দুতে যেহেতু কেন্দ্র, ফলে এর এই পাশে রয়েছে অর্ধেক দৈর্ঘ্য আর ওই পাশে রয়েছে বাকি অর্ধেক দৈর্ঘ্য। সেই জন্য আমরা -l/2 থেকে +l/2 সীমার মধ্যে সমাকলন করছি। এখন এই দুটোর গুণফল হচ্ছে 1, তাহলে আমাদের থাকলো এখানে ডিটাও। ডিটাও কি জিনিস? যে ভলিউম এলিমেন্ট, ক্ষুদ্র আয়তন উপাদান, এটাকে আমরা ডিটাও দিয়ে প্রকাশ করি। স্থানাঙ্ক নির্দেশনা এটাকে আমরা dx dy dz দিয়ে প্রকাশ করব। তাহলে ডিটাও এর পরিবর্তে আমরা লিখলাম dx dy dz, অর্থাৎ এই অংশে আমাকে তিনবার, একবার x এর সাপেক্ষে, একবার y এর সাপেক্ষে এবং একবার z এর সাপেক্ষে সমাকলন করতে হবে। x এর সাপেক্ষে সমাকলন করলে আমরা পাবো হলো x, মান বসালে পাবো l। এইটুকুর জন্য এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একবার পাবো l, আর একবার যখন -l/2 থেকে l/2 dy এর জন্য আমরা ক্যালকুলেশন করব তখন আবারও পাবো l, আবার যখন dz এর জন্য করব তখন আবারও পাবো l। এই তিনটা l মিলে আমার হয়ে যাবে l3। এটা তো এমনি এরকম রয়েছে। এই যে আমরা বললাম যে এককে নরমায়িত, তাহলে এর পরিবর্তে আমরা 1 বসাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এটা, তাহলে a কে ইকুয়াল টু, অর্থাৎ আমরা বিস্তারের মানটা পেয়ে গিয়েছি বা নরমায়ন ধ্রুবকটা পেয়ে গিয়েছি। সোজা কথা এটিকে আমরা বলবো নরমায়ন ধ্রুবক। নরমায়ন ধ্রুবক যদি এটি হয় আমাদের, তাহলে আইগেন ফাংশনটা, নরমালাইজড আইগেন ফাংশনটা কি হবে আমাদের? যে a কে এর জায়গায় আমরা এটা লিখে দিলাম। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম সাই কে আর ইকুয়াল টু a কে ই টু দি পাওয়ার i কে আর, a কে এর পরিবর্তে আমরা এটা বসাই দিই। তাহলে এটা হলো আমাদের নরমাইজড আইগেন ফাংশন। এবার অভিনর্মিতার শর্ত। অভিনর্মী আমরা কখন বলি? যে ভিন্ন ভিন্ন তরঙ্গ ফাংশনের জন্য যদি ভিন্ন ভিন্ন আইগেন মান পাওয়া যায় এবং তারা পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল হবে 0, এই শর্তটাকে আমরা বলি অভিনর্মিতার শর্ত। আমরা এই অভিনর্মিতার শর্তটাকে ক্রোনেকার ডেল্টা দিয়ে নিম্নের মতো করে প্রকাশ করব। ক্রোনেকার ডেল্টাটা কি জিনিস? যাচ্ছি আমরা সেখানে। আমরা এই যে বামপক্ষ সাই কে স্টার সাই কে ইকুয়াল টু এরকম আমরা লিখে আসলাম, তাহলে একটার জন্য আমরা জাস্ট চলকটা পাল্টে দিয়েছি আমাদের হিসাবে সুবিধার্থে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম এটা, আর এটার পরিবর্তে লিখলাম এটা। এই এই দুটো পদ কিন্তু এবার আর ক্যান্সেল হবে না, কারণ এক জায়গায় আছে কে, এক জায়গায় আছে এল। আচ্ছা না হোক, আমরা সাধারণ ভাবে আমাদের সমাধানটা এগিয়ে যাই, সিম্পলিফিকেশনটা করে যাই। l টু দি পাওয়ার -3/2, l টু দি পাওয়ার -3/2, এই দুটো মিলে হলো এটা। সমাকলনটা এইটাকে যদি আমরা ভাঙি, এই যে, তাহলে আমরা এইরকম একটা কিছু পাই। কে ডট আর ইকুয়াল টু এত, এল ডট আর ইকুয়াল টু এত। তাহলে এখানে এই দুটো মিলে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার i কে মাইনাস আর, সরি, কে মাইনাস এল কে মাইনাস এল ডট আর, এরকম করে আমরা লিখতে পারি। অথবা কে ডট আর মাইনাস এল ডট আর, এরকম করে কে ডট আর এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এল ডট আর এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। লিখে সেগুলোকে যদি একটু ভাঙি আমরা, তাহলে এইরকম করে লিখতে পারি। এক্স অংশটাকে এক জায়গায়, ওয়াই অংশটাকে এক জায়গায়, জেড অংশটাকে এক জায়গায়। তাহলে এরকম ভেঙে লিখলাম আমরা। এইখান থেকে এখন এই পদটার মান কত সেটি আমরা বের করে নেব। এই পদটুকুর মান কত? যদি k
kx এবং lx সমান হয় তাহলে kx আর lx যদি সমান হয় তাহলে এর মান হবে l এর সমান, ইন্টিগ্রেশন করে আমরা পাবো l। আর যদি kx আর lx সমান না হয় তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে আমরা পাবো 0। আর এই রকম শর্ত আমরা পেয়ে থাকি ক্রোনেকার ডেল্টার ক্ষেত্রে। ক্রোনেকার ডেল্টা আমরা টেনসরের ক্ষেত্রে প্রথম এটি ধারণা পেয়ে এসেছি। তাহলে যদি এই দুটো সমান না হয় তাহলে এই ফাংশনটার মান 0, আর যদি এই দুটো সমান হয় তাহলে ফাংশনটার মান l। ফলে এই ফাংশনটাকে আমরা এই ক্রোনেকার ডেল্টা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। এখন আগের সমীকরণে যেহেতু আমাদের এরকম তিনটা রাশি ছিল তাহলে তার জন্য তিনটে টার্ম আসলো, আর এই তিনটে টার্ম মিলে আমরা লিখছি অভিনর্মিতার শর্ত হচ্ছে এটি হলো বক্স নরমায়ন। বাক্স নরমালাইজেশন বা বাক্স নরমায়ন আমরা ব্যবহার করি যখন ডিসক্রিট কে এর মানগুলো হবে ডিসক্রিট, কারণ বাক্সের মধ্যে আমরা দেখে এসেছি বাক্সে আবদ্ধ কণার ক্ষেত্রে শক্তির সমীকরণগুলো হলো বিচ্ছিন্ন সমীকরণ, কন্টিনিউয়াস কোনো সমীকরণ আমরা ওখানে পাই। আজকের মতো এখানেই শেষ করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই লেকচারটি প্রস্তুত করতে আমি এই বইগুলো সহায়তা নেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাই।